আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় আসে যখন ঘটনাগুলো শুধু ঘটনা থাকে না, সেগুলো হয়ে ওঠে রাষ্ট্রের চরিত্রের আয়না। অন্তর্বর্তী সরকারের সময়কাল ছিল তেমনই এক অগ্নি পরীক্ষা। বিপ্লবোত্তর উত্তেজনা, প্রশাসনিক শূন্যতা, আইন শৃঙ্খলার বিপর্যয়, আন্তর্জাতিক নজরদারি, রাজনৈতিক পুনর্বিন্যাস সব মিলিয়ে দেশ ছিল এক গভীর রূপান্তরের ভেতর। সেই সময়ের একজন সাবেক উপদেষ্টার, অর্থাৎ সেই সময়ের উপদেষ্টা আজকের সাবেক উপদেষ্টার সাম্প্রতিক সাক্ষাৎকার আবারও আমাদের সামনে তুলে ধরেছে কয়েকটি অস্বস্তিকর প্রশ্ন। কিচেন ক্যাবিনেট, নির্বাচন নিয়ে অন্তর্দ্বন্দ্ব, 7.62 বোরের রাইফেল, বহিরাগত স্নাইপার, গোপন আলোচনার অভিযোগ এবং নৈতিক অবস্থানের দ্বিধা। আমরা যদি বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ বা চরিত্র বিশ্লেষণে নামিয়ে আনি, তাহলে আসল প্রশ্ন হারিয়ে যাবে। বরং প্রয়োজন হলো রাষ্ট্রীয় প্রক্রিয়া, ক্ষমতার কাঠামো এবং নৈতিক দায়বদ্ধতার গভীর বিশ্লেষণ। প্রথম প্রশ্ন, একটা অন্তর্বর্তী সরকার যার জন্মই হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেখানে যদি বড় বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বাইরে নেওয়া হয়ে থাকে, তাহলে সেটি কি ধরনের শাসন ব্যবস্থা? কিচেন ক্যাবিনেট কোনো নতুন ধারণা নয়। পৃথিবীর প্রায় সব সরকারি অনানুষ্ঠানিক ক্ষমতা কেন্দ্র থাকে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সেই অনানুষ্ঠানিকতা কখনোই আনুষ্ঠানিক প্রক্রিয়াকে অতিক্রম করতে পারে না। বিশেষ করে একটি অভ্যুত্থান উত্তর সরকারের ক্ষেত্রে, যেখানে স্বচ্ছতা ও অংশগ্রহণের প্রতিশ্রুতি ছিল প্রধান নৈতিক ভিত্তি। যদি সত্যি বড় সিদ্ধান্তগুলো সীমিত কয়েকজনের মধ্যে নির্ধারিত হয়ে থাকে এবং বাকিরা কেবল দর্শক ছিলেন, তাহলে সেটি কেবল প্রশাসনিক ত্রুটি নয়, রাজনৈতিক সংস্কৃতির গভীর অসুখ। একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষমতার কেন্দ্রীভবন ভেঙে নতুন ভারসাম্য তৈরি করা। সেখানে যদি নতুন নামে পুরনো পদ্ধতি ফিরে আসে, তাহলে জনগণের প্রত্যাশা ভেঙে পড়ে। দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন নিয়ে পর্দার আড়ালে কারা কি চাইছিলেন, সেটি হয়তো ইতিহাস একদিন বিশ্লেষণ করবে। কিন্তু একজন সাবেক নির্বাচন কমিশনার, যিনি নিজেকে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তাকে যদি নির্বাচন সংক্রান্ত আলোচনায় ডাকা না হয়, এটি কেবল ব্যক্তিগত বেদনার বিষয় নয়, এটি প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতার ইঙ্গিত। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে উপেক্ষা করা মানে রাষ্ট্রীয় সক্ষমতার অপচয়। তবে এখানে আরেকটি প্রশ্ন ওঠে। সেই প্রশ্ন হচ্ছে, যদি কাউকে প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তবু তিনি সেই কাঠামোর অংশ হয়ে থাকেন, তাহলে তার নৈতিক অবস্থান কি? তিনি কি ভেতরে থেকে লড়াই করবেন, নাকি বাইরে এসে অবস্থান পরিষ্কার করবেন? ইতিহাস বলছে যে অভ্যুত্থান উত্তর সরকারের ভেতর থেকে দ্বিমত পোষণ করা অত্যন্ত কঠিন, কিন্তু অসম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার রূপান্তর পর্বে কিংবা লাতিন আমেরিকার সামরিক শাসন পরবর্তী সময়ে বহু মন্ত্রী বা উপদেষ্টা প্রকাশ্যে মতভেদ জানিয়েছেন। কেউ পদত্যাগ করেছেন, কেউ অবস্থান ব্যাখ্যা করেছেন, কিন্তু অর্ধেক বলা অর্ধেক চেপে রাখা এই কৌশল শেষ পর্যন্ত কারো ইমেজ রক্ষা করে না। তৃতীয় প্রশ্ন, 7.62 বোরের চাইনিজ টাইপ 39 বা চাইনিজ টাইপ 39 রাইফেল, এই অস্ত্রের ব্যবহার এবং সেটি বেসামরিক খাতে যাওয়ার অভিযোগ, এটা অত্যন্ত গুরুতর বিষয়। 7.62-39 মিলিমিটার ক্যালিবারের অস্ত্র সাধারণত সামরিক গ্রেড হিসেবে বিবেচিত হয়। বিশ্বজুড়ে এটি AK-47 বা AK-47 প্ল্যাটফর্মের সাথে যুক্ত। বাংলাদেশে এই অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর সীমিত ব্যবহারের জন্য অনুমোদিত হতে পারে, কিন্তু সেটি যদি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ভয়ঙ্কর সংকেত। প্রায় 4000 রাইফেল লুট হওয়ার দাবি, এটা যদি আংশিক সত্য হয়, তাহলে সেটি এক গভীর নিরাপত্তা সংকটের নির্দেশনা। আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, এই দেশগুলোর অভিজ্ঞতা আমাদের শেখায়, রাষ্ট্রীয় অস্ত্র ভাণ্ডার ভেঙে পড়লে তা কেবল তাৎক্ষণিক সহিংসতা নয়, দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার জন্ম দেয়। অস্ত্র একবার সমাজে ছড়িয়ে পড়লে সেটি ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। এই প্রেক্ষাপটে তদন্তের দাবি শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কিন্তু এখানে আবার নৈতিক প্রশ্ন ফিরে আসে। যদি তদন্তের ইচ্ছে থাকে,
তবে সেটি দায়িত্বে থাকাকালীন কেন শুরু হলো না? প্রমাণ থাকলে সেটি সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করা কি সম্ভব ছিল না? অভ্যুত্থান উত্তর সময়ের বিশৃঙ্খলা যুক্তি হিসেবে দাঁড়াতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খলাই তো সবচেয়ে বড় পরীক্ষার মুহূর্ত। চতুর্থ প্রশ্ন, বহিরাগত স্নাইপার বা অচেনা গঠন প্রকৃতির লোকজনের উপস্থিতি। এই ধরনের ইঙ্গিত অত্যন্ত সংবেদনশীল। কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ সহিংসতায় বিদেশি উপাদানের সম্পৃক্ততা এটা গুরুতর অভিযোগ। এমন অভিযোগের ক্ষেত্রে প্রমাণ ভিত্তিক তদন্ত অপরিহার্য, অন্যথায় এটি জনমনের সন্দেহ, আতঙ্ক ও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। একটা গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রের দায়িত্ব হলো অভিযোগ উত্থাপন নয়, সত্য উদ্ঘাটন। পঞ্চম প্রশ্ন, অর্থনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে শ্রমিক কল্যাণ তহবিলের শতাংশ পরিবর্তন, বিনিয়োগ আনার যুক্তি বনাম শ্রমিকের অধিকার, এই দ্বন্দ্ব নতুন নয়। বিশ্বায়নের যুগে রাষ্ট্রগুলো প্রায়ই বলে থাকে নিয়ম শিথিল না করলে বিনিয়োগ আসবে না, কিন্তু অভিজ্ঞতা বলছে বিনিয়োগ কেবল ট্যাক্স বা শতাংশের উপর নির্ভর করে না, নির্ভর করে স্থিতিশীলতা, নীতি স্বচ্ছতা এবং আইনের শাসনের উপর। প্রযুক্তি নির্ভর অফশোর খাতে নির্দিষ্ট কিছু দেশের আধিপত্য থাকতে পারে, কিন্তু সেটি আলোচনার বিষয়, একতরফা সিদ্ধান্তের নয়। এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো নৈতিক সাহস। ক্ষমতার ভেতরে থেকে মতভেদ প্রকাশ করা কঠিন, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত মনে রাখে কে কখন কি অবস্থান নিয়েছিল। কেউ যদি মনে করেন তার অবস্থান সরকারের জন্য বিব্রতকর হতে পারে, তাহলে দুটো পথ খোলা থাকে। এক, ভেতরে থেকে প্রক্রিয়াকে প্রভাবিত করা। দুই, বাইরে এসে স্পষ্টভাবে অবস্থান জানানো। মাঝামাঝি অবস্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সমালোচকরা প্রশ্ন তুলছেন, যখন দায়িত্বে ছিলেন তখন কেন দৃঢ় অবস্থান নেওয়া হলো না, কেন পদত্যাগ করা হলো না? এই প্রশ্নের উত্তর হয়তো ব্যক্তি নিজেই জানেন, কিন্তু জনমানুষে যে ধারণা তৈরি হয় সেটি বাস্তবতার মতোই শক্তিশালী। আমরা ভুলে যাই না, অন্তর্বর্তী সরকার ছিল একটা অস্বাভাবিক সময়ের উৎপাদন। সেখানে ভুল ত্রুটি, মতবিরোধ, অস্থিরতা সবই ছিল, কিন্তু সেই সময়ের সবচেয়ে বড় শক্তি ছিল নৈতিক উচ্চতা। জনগণ বিশ্বাস করেছিল এই সরকার অন্তত স্বচ্ছ হবে। যদি সেই বিশ্বাসে ফাটল ধরে তাহলে ক্ষতিটি কেবল ব্যক্তির নয়, রাষ্ট্রেরও। বাংলাদেশ আজ এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে। নির্বাচন হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, কিন্তু অতীতের প্রশ্নগুলো মুছে যায় না। কিচেন ক্যাবিনেট ছিল কি না এটি শুধু ইতিহাসের কৌতূহল নয়, ভবিষ্যতের সতর্কবার্তা। 7.62 বুলেটের রহস্য উন্মোচিত হয়েছে কিনা এটি শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্ন। বড় সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়েছিল এটি শুধু প্রশাসনিক বিষয় নয়, গণতান্ত্রিক সংস্কৃতির প্রশ্ন। একজন বিশ্লেষক হিসেবে আমি ব্যক্তির চেয়ে কাঠামোকে বেশি গুরুত্ব দিই, কারণ ব্যক্তি বদলায়, কিন্তু কাঠামো যদি না বদলায় তাহলে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে এবং কাঠামো ঘন ঘন বদলায় না। আমরা কি সত্যিই নতুন সংস্কৃতি তৈরি করতে পারি, নাকি পুরনো পদ্ধতি নতুন নামে ফিরে এসছে? অভ্যুত্থান উত্তর রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজন ছিল সমষ্টিগত নেতৃত্ব, স্বচ্ছ প্রক্রিয়া এবং মতভেদের সম্মান। যদি সেখানে আস্থার সংকট তৈরি হয় তাহলে সেটি আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য বিপজ্জনক। শেষ কথা হলো, কোনো সাক্ষাৎকার একদিনের ঝড় তুলতে পারে, কিন্তু ইতিহাসের বিচারে টিকে থাকে কেবল সত্য এবং নৈতিক সাহস। যারা ক্ষমতায় ছিলেন, যারা সিদ্ধান্ত নিয়েছেন, যারা দ্বিমত পোষণ করেছেন, সবারই দায় আছে। ব্যক্তিগত ইমেজ রক্ষা নয়, প্রয়োজন রাষ্ট্রীয় স্মৃতি নির্মাণ। আমরা যদি এই প্রশ্নগুলো এড়িয়ে যাই তাহলে ভবিষ্যতের যে কোনো অন্তর্বর্তী বা সংকটকালীন সরকার একই ভুল পুনরাবৃত্তি করবে। আমরা যদি এই প্রশ্নগুলো এড়িয়ে যাই তাহলে ভবিষ্যতের যে কোনো অন্তর্বর্তী বা সংকটকালীন সরকার একই ভুল পুনরাবৃত্তি করবে। আর যদি আমরা সৎভাবে বিশ্লেষণ করি তাহলে হয়তো এই অভিজ্ঞতা থেকেই জন্ম নিতে পারে একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতি, যেখানে কিচেন ক্যাবিনেটের গোপনীয়তা নয়, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি, যেখানে 7.62 বুলেটের রহস্য চাপা পড়ে থাকবে না, বরং তদন্তের আলোর